বর্তমান যে অবস্থান, এই মুহূর্তে বিএনপি এবং জামাতের মধ্যে সাপে নেউলের অবস্থা আছে। তো বিএনপির যে নেতারা বিগত একদিন আগে যে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়েছে জামাতের কে নিয়ে, তার পরিপ্রেক্ষিতে এই যে জামাতের যে নায়েবে আমির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার সেজ পুত্র শামীম সাইদি একটা দীর্ঘ একটা পোস্ট দিয়েছেন, আর এই পোস্টটা ভাইরাল হয়েছে, আর এই পোস্টে রীতিমতো বিএনপিকে ধুয়ে দিয়েছেন। তো আমরা একটু এই বিষয়টাতে একটু আসি। শুধু বিএনপির যে হারুন ভাই রয়েছে, সাবেক এমপি হারুন ভাইকে নিয়ে একটু বলি। তিনি জানেন আপনারা যে পাপি আপার জামাই তিনি। পাপি আপার তো কেমন গরম জানেনি, যাকে ধরে ওয়াশিং পাউডারের মতো কিন্তু ধুয়ে ফেলে। তো হারুন ভাই একজন আমরা জানতাম যে ঠান্ডা ঠান্ডা মানুষ, তিনি নম্র ভদ্র একজন মানুষ। তিনি কোরআনের রেফারেন্স দেন, হাদিসের রেফারেন্স দেন, এগুলো দিয়ে সংসদে কথা বলতো। আমরা একেবারে অবাক চিত্তে তাকিয়ে থাকতাম তার বক্তব্যের দিকে। এত সুন্দরভাবে কথা বলেন তিনি। আর তিনি আসলে ধর্মপ্রাণ মানুষ, একজন ধর্মপ্রিয় একজন মানুষ। তবে হঠাৎ করে জামাতের ব্যাপারে এমন খ্যাপা খেপলেন। তিনি বললেন জামাত একটা ধর্মান্ধ দল, জামাত একটা ধর্ম ব্যবসায়ী দল। বরঞ্চ আওয়ামী লীগ যে কাজগুলো করছিল, যুদ্ধাপরাধের বিচার করছিল, বর্তমান সরকারকে বলবো এবং ভবিষ্যতে যদি ক্ষমতায় তারা যায় তাহলে এই বিচারটা কন্টিনিউ করার জন্য তিনি বলছেন। এখন বুঝলাম না হারুন ভাই হঠাৎ করে চেতে যাওয়ার কারণ কি, আসলে বউর সাথে কি এই পাপি আপার সাথে কোনো ঘুষা টুসা হয়েছে কিনা, একটু মজা করলাম। তো হঠাৎ করে তিনি এই যখন বক্তব্য দিলেন, যে বক্তব্যগুলো আসলে আওয়ামী লীগ আমলে উবায়দুল কাদের দিতেন, ডাক্তার মুরাদ দিতেন, মাহবুল আলম হানিফ দিতেন, বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দিতেন, তারা যে বক্তব্যগুলো দিতেন সেই বক্তব্যগুলো এখন হারুন সাহেব, যিনি এতদিন নম্র ভদ্র একজন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, তিনি এসে দিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, আর যুদ্ধাপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না। তারা রক কাটা পার্টি শিবির, তারপর জামাত ধর্ম ব্যবসায়ী, তারপর আবার যারা ৭২ সংবিধান যারা ছুঁড়ে ফেলে দিতে চায় তাদেরকে আবার একটা গালি যেটা দিয়েছে আসলে বলার মতো না, জন্মা, এই কথাটা তিনি বলছেন। আচ্ছা যাই হোক, তিনি এই কথাটা বলছেন, আসলে তার মুখে এই কথাটা মানায় না। তো শামীম সাইদি সাহেব কি বলছেন একটু আপনাদেরকে জানাই, যে কিভাবে ওয়াশিং পাউডার দিয়ে ওয়াশিং মেশিনের মতো তাকে বিএনপিকে ধুয়ে দিয়েছেন। তো তার ব্যাপারটা যদি আমরা আপনাদেরকে একটু জানাই, তাহলে তিনি লিখছেন বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রোগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামায়াত সম্পর্কের মধ্যে চরম বিভাজন উস্কে দেবে। আজকের এই প্রোগ্রামের পর দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দ অনুমোদন নিয়ে বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা। ভালো করে বুঝুন যে উদ্ধত্তপূর্ণ আচরণ বা উস্কানিমূলক বক্তব্যগুলো বিএনপি নেতারা দিয়েছে, অনেক নেতাই দিয়েছে, যে বক্তব্যগুলোর কারণে মূলত আওয়ামী লীগ আরও বেশি সুবিধা পাচ্ছে। তিনি বলছিলেন যে কথাগুলো লিখবো না ভাবছিলাম, তবুও লিখছি, কোনো রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্য নিয়ে লিখছি না, লিখছি মনের তাগিদে, বিবেকের তাড়নায়। মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে সে ব্যবসাটাও অলাভজনক। একজন এই ব্যবসা চেতনার ব্যবসা করতে করতে একদল দেশ ছেড়ে চলে গেছে। এখন বিএনপির মতো একটা এত জনপ্রিয় দল আবার সেই ব্যবসায় নামতে চাচ্ছে। তারা কি নেমে তাদের যে জনপ্রিয়তাটা ছিল সেটাও কি তারা হারাবে? তিনি বলছেন এটা তো আওয়ামী লীগের ব্যবসা ছিল, হঠাৎ করে সেই বিএনপি কেন তাদের পুঁজি ঠিক রাখতে তারা এই ব্যবসাগুলো শুরু করেছেন। তিনি বলছেন যে আমার তো মনে হয় যদি এই চেতনার ব্যবসা বিএনপি করে যায় তাহলে তারা আমসালা দুটোটাই হারাবেন। শুধু তাই না, তিনি বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দের কাছে জিজ্ঞাসা, আওয়ামী লীগ যা করে নিজে ও দেশকে ধ্বংস করেছে, সেসব কাজ বিএনপির মতো জনপ্রিয় দলের করাটা কতটা যৌক্তিক? বরং দেশের মানুষ তো একাত্তই বলছে, ৭১-এর চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা, জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক কাটা বলে ট্যাগ দেওয়া, ৭২ সংবিধান আস্থা রাখা, এসবের জন্য তো আওয়ামী লীগের ছিল, নতুন করে বিএনপি কেন এই দায়িত্বটা নিতে চাচ্ছে? তিনি আরও বলছেন যে ২০০১ সাল থেকে ২০২৪ সালে বলতে ২৩ সাল পর্যন্ত এই ২৩ বছরে বিএনপির কাছে কি একবারও মনে হয়নি যে জামাত ধর্ম ব্যবসায়ী একটা দল, জামাত ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, শিবির রক কাটা একটা দল, তারা মানুষের রক কাটে, মানুষকে খুন করে,
তাহলে হঠাৎ করে 23-এর পর জামাতের এই উন্নতি দেখে কেন এরকমটা বলতে হলো বিএনপিকে? তিনি বলছেন যদি এরকমভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে বিএনপি এবং জামাতের যে ফিল্ড পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা যুদ্ধাঙ্গী ভাব কিন্তু তৈরি হবে। তারপরে যে কোনো সময় কোনো একটা সংঘাত তৈরি হতে পারে। তারপর বলছেন যা আসলে মোটেই কাম্য নয়, দুটি দলের জন্য ক্ষতির কারণ বয়ে আনবে। ইতিমধ্যে উভয় দলের মাঠ পর্যায়ে নেতার যে কথাটা বলছিলাম, তারপরে তিনি এই কথাটাও বলছেন। তারপরে তিনি বলছেন যে তাহলে কি এতদিন যে বিএনপি ভুল পথে ছিল, যে ওই যে 2001 থেকে 2023 সাল পর্যন্ত যে জামাত ধর্ম ব্যবসায়ী ছিল না, জামাত ধর্মকে পুঁজি করে রাজনীতি করতো না, শিবির রক্ষা করতো না, এই কথাগুলো তখন তারা এই কথাগুলো বলতো, তো তাহলে কি তারা ভুল পথে ছিল? এখন কি নতুন করে তারা শুধরাতে চাচ্ছে? তিনি বলছেন ভিন্ন মতের কিছু ভোট পেয়ে সরকার গঠনের আশায় আওয়ামী স্টাইলে বক্তব্য, বিবৃতি কিংবা জাতিকে আবারও বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দেওয়া উচিত নয়। আপনারা সব দলের রাজনৈতিক নেতারা বলুন, গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠার কথায় আর কতকালই দেশের জনগণকে রক্ত দিতে হবে, আর কতকাল এদেশের মানুষকে জীবন দিতে হবে, আর কতকাল এদেশের বিভাজনের রাজনীতি চলবে, আর কতকাল পরে এদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে? কবে আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন? কবে আপনারা দেশকে মানবিক মূল্যবোধের বাংলাদেশ বানাবেন? কবে আপনারা এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এনে দেবেন? কবে আপনারা এদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে দেবেন? কবে আপনারা এদেশের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করবেন? কবে? তো আমরা এই যে তিনি এই যে বক্তব্যটা দিয়েছেন বা পোস্ট করেছেন, সেই পোস্টটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে এখানে বিএনপির কিছু ভুলগুলো ধরে দিচ্ছে, বা বিএনপির যে কথাগুলো বলছে আসলে বিভাজনের রাজনীতির কারণে কিন্তু আওয়ামী লীগ বরঞ্চ আরও সুবিধা পাবে, অ্যাডভান্টেজটা পাবে, যার কারণে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। তো এটার পরে দেখলাম আবার বিএনপি লাইনে আসছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাও জানাবো। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।